পড়াশোনা করি, পড়াশোনার মাধ্যমে তো ওনার সাথে আমার পরিচয়, এভাবে আমাদের রিলেশনটা হওয়ার পরে দীর্ঘ 1 বছর আমাদের রিলেশন চলে। আমাদের সম্পর্কের কথা আমি আমার ফ্যামিলিতে জানাই, ও ওর ফ্যামিলিতে জানানোর পর তখন আমার ফ্যামিলি বললো যে না, এখানে বিয়ে দেওয়া যাবে না। বেকার ছিল ওর ফ্যামিলি, আমার ফ্যামিলি থেকে একটু নিচু লেভেলে ছিল আর কি। আর্থিক অবস্থা সর্বদিক দিয়ে ও আমাদের সাথে নিচু লেভেলে ছিল। ওর ফ্যামিলিও রাজি হয় না, কারণ ওরা বলছিল যে মানে ওর ব্যবসা দেওয়ার জন্য, আমাদের ব্যবসা আছে কসমেটিক্সের, কিন্তু আমার ফ্যামিলি রাজি হয় নাই। ওর ফ্যামিলি সরে গেছে তারপর, কিন্তু আমি এক কথায় ওর জন্য পাগল। আমি বলছি যে না, আমি ওর ছাড়া থাকতেই পারবো না, তোমরা যদি না দাও তাহলে আমি কি করবো আমি জানি না। তারপরে এইভাবে আমার ফ্যামিলিও মানে না, ওর ফ্যামিলিও মানে না। একদিন ওর সাথে আমি দেখা করতে যাই, দেখা করার পরে আমি ওরে বলতেছি তুমি আমারে নিয়ে যাও, না হয়তো আমি থাকবো না। আমি বাসা ছেড়ে বের হয়ে গেছি। যাওয়ার পর ও আবার কি করছে, মানে ও চাইতেছে যেন আমাদের ফ্যামিলির মাধ্যমে আমাদের বিয়েটা হয়। তারপর ও আমার ফ্যামিলিতে কল দিছে, তারপর আমার আম্মু আর আমার ছোট বোন যায় নিয়ে আসছে আমারে। তারপর আমি বলতেছি যে তোমরা যদি বিয়ে না দাও তাহলে আমি মানে সুইসাইড করবো। তারপর আমার পাগলামি দেখে আমার বড় ভাইয়া রাজি হলো। ফার্স্টে বড় ভাই আমার ফ্যামিলি রাজি করলো, আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়েটা হয় ফ্যামিলিগতভাবে। জি, কিন্তু ওর ফ্যামিলি ছিল না, ওর ফ্যামিলি থেকে ছিল শুধু ওর ভাই। তারপরে এভাবে 1 মাস চলে যায়। 1 মাস চলে যাওয়ার পরে ও আমাকে একদিন ওর বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ও নাইট ডিউটি করতো, একটা অফিসে জব করতো আর কি। তখন আমার এটা পছন্দ ছিল না, কারণ বিয়ের ফার্স্ট এভাবে নাইট ডিউটি করে এটা আমি অ্যাকসেপ্ট করতে পারি নাই। আমি বলছি যে তুমি ডেতে ডিউটি নাও, এরকম ভাবে ডিউটি নাই, কিন্তু আমার কথা শুনতে রাজি না। তখন আমাদের মধ্যে একটু দ্বন্দ্ব সৃষ্টি হয়। ইভেন ওর কোনো ছুটিও ছিল না, সাপ্তাহিক ছুটি। ও পুরো নাইটেই কাজ করতো। মনে করেন যে সন্ধ্যায় 5টা বাজে বের হয়ে যাইতো, সকাল 5টা বাজে বাসায় আসতো। বাসায় আসার পরে ও ওর মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো আবার। ইভেন আমি যদি ওরে বলতাম যে তুমি আমার টাইম দাও না কেন, বা তুমি কেন এরকম করো, ও আমার উপরে অমানবিক মানে হাত উঠাইতো আর কি, চট মারতো, লাঠি মারতো, এরকম কোনো কিছু করতো। এই অল্প সময়ের মধ্যে 1 মাসের মধ্যে আমার গায়ে হাত উঠাই। তারপর 2.5 মাস চলে, তখন ওর ফ্যামিলি থেকে ও সহকারে আমার চাপ দিছে যৌতুক দেওয়ার জন্য। তখন আমি আমার ফ্যামিলির কি করে বলবো যে যৌতুক দেওয়ার জন্য, কারণ বিয়েটা তো আমি আমার ইচ্ছে মতো করছি। তারপর আমি আমার ফ্যামিলিতে একদিন ফোন দিয়ে বলি, আমার আম্মুরে বলি যে আম্মু এমন এমন সমস্যা। তখন আমার আম্মু বলতেছে যে তোর ভাইও তো কথা শুনে না, তুই তোর আমাদের অমতে বিয়ে করছিস, কেউই কিছু দিবে না। তখন একটা মেয়ের অবস্থা কেমন হয় এটা সেই মেয়েটাই বুঝতে পারে। তারপর ওর ফ্যামিলি থেকে নানান ধরনের কথাবার্তা, ও মারধর করে যৌতুকের জন্য। আমি আবার রাগে কি করছি, মানে আমি দরজা ক্লোজ করে দিয়ে বসে রয়েছি, বলতেছে দরজা খুল। আমি বলছি যে না, দরজা খুলবো না। এভাবে আমাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক হওয়ার পরে ও কি করছে, দরজা ভেঙে ভিতরে ঢুকছে। জি, তারপর মনে করেন যে আমি একটু দূরে দাঁড়াই রয়েছি, ও কি করছে সরাসরি আইসা ও সজোরে এই জায়গায় একটা আঘাত করছে আমার না দিয়া। আমি অজ্ঞান হয়ে যাই, আমার আর কোনো কিছুই মনে ছিল না। কিন্তু যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি মানে কোনো কিছুই আমি বুঝতে পারি না, আমার মাথা ঘুরে। কিন্তু আমি ওরে বলতেছি যে তুমি আমার মেডিকেল নিয়ে যাও, তখন ওরা কেউ আমার মেডিকেল নিয়ে যায় না। এই মুহূর্তে আমার ফ্যামিলি থেকে আবার ওই যে বললাম যৌতুকের বিষয়টা, আমার মা যৌতুকে যা যা লাগে, আমার একটা ঘর সাজানো সবকিছু আমার আম্মু নিয়ে গেছে। কিন্তু নিয়ে যাওয়ার পরে দেখে যে আমি অসুস্থ। তারপর আমি মানে উঠে দাঁড়াইছি যেন আমার ফ্যামিলি না বুঝতে পারে যে আমি নির্যাতনের শিকার হইতেছি এখানে। তারপর এইভাবে আমার ফ্যামিলিটা আমি বিদায় দিয়ে দিই। দেওয়ার পরে যা যা লাগে ওরা নিয়ে নিছে। কিছুদিন পরে 10-15 দিন পরে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। বিষয়টা ওরা জানাইলাম। জানানোর পরে যেহেতু প্রথম বাচ্চা, ও খুশি আমিও খুশি। কিন্তু ও এমন মানুষ ছিল যে আমার বাচ্চা গর্ভে থাকা অবস্থায় ও আমার গায়ে হাত উড়াই, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। তারপর আমি এইভাবেই থাকতে থাকি। আমার বাচ্চা পেটে তখন 7 মাস। তখন একদিন রাত্রিবেলা মানে ও শুয়ে রয়েছে, শুয়ে থাকার পরে যে 7 মাসের সময় তো একটা বাচ্চা তো অনেক বড় হয়ে যায়, আর আমাদের যে মহিলাদের পেট এটা অনেক উঁচু হয়ে যায়, তখন আমাদের নাড়াচাড়া করতে অনেকটাই প্রবলেম হয়, কষ্ট হয়। তখন আমি বলতেছি যে দেখো ওই করো, তুমি একটু মশারিটা টানাই দাও, আমি তো উঠতে পারতেছি। ও বলতেছে যে আমি টানাইতে পারবো না, নিজের কাজ নিজে করো, এইভাবেই বলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি কি করছি আবার, তখন আমি মানে উপর দিয়ে যাওয়ার পরে ওর পায়ে একটু টাচ হয়েছে, মানে একটা মানুষ ক্রস করলে একটু টাচ হইতেই পারে। মানে তখন আমি 7 মাসের প্রেগনেন্ট। তখন ও কি করছে, মানে একটু টাচ হওয়ার কারণে ও আমার মেয়েরা খাট থেকে একদম সারাই করছে। পেটে অনেক ব্যথা পাই, ব্যথা পাওয়ার পরে আল্লাহর রহমতে বাচ্চা ঠিক ছিল। তারপর আমি তখন ওর বাসায় এইভাবেই ও মারধর করে, অনেক ধরনের অত্যাচার করে। তারপর একদিন আমার বাচ্চা ডেলিভারির সময় আসে, পেইন উঠে। তারপর আমি ওরা বলতেছি যে দেখো আমার তো অনেক পেইন করতেছে, আম্মুরে ডাক দাও, নাহলে বড় ভাবিরে ডাক দাও। পরে বলতেছে কারে ডাক দিতে হইব না, বসে থাকো। পেইনে অস্থির হয়ে আমি ওর পায়ে ধরে বলতেছি যে তুমি হয়তো আমার বাড়িতে দিয়ে আসো, আর না হয় তুমি আমার মেডিকেলে নিয়ে যাও, আমার পক্ষে আর থাকা সম্ভব হইতেছে। আমার সজোরে লাঠি দিয়ে আবার ফালাই দিচ্ছে। পরে মেডিকেলে নেওয়া হয়েছে। মেডিকেলে নেওয়ার পরে আবার নতুন করে আলট্রা করা হয়েছে, বলতেছে যে সিজার লাগবে, বাচ্চার পজিশন উল্টো দিকে।
তারপর ও বলতেছে সিজার করবো না। এভাবে আরো 2-3 দিন চলে যায়। আমি আমার বাবার বাড়িতে আসি। লাস্ট ডেতে আমার ফ্যামিলি থেকেও কোনো সাপোর্ট নাই, মানে এইভাবে আমি ব্যথাই বাসায় আসি, কিন্তু আমার জি আমার ফ্যামিলি থেকেও আমার কেউ মেডিকেল নিয়ে যায় না, ও আসে না, ফ্যামিলি থেকে কেউ নিয়ে যায় না। এক কথায় মানে আমার ফ্যামিলি কোনো সাপোর্টই করে না। আমার ভাই আছে 4 জন, একজন দুবাই প্রবাসী, একজনের ব্যবসা আছে, আমার বাবারও ব্যবসা আছে, আমাদের মোট 3টা দোকান আছে। আপনার তো আর্থিক অবস্থা ভালো, কিন্তু আপনাকে কেন সাপোর্ট করছিল? সাপোর্ট করছিল না, এই যে আমি ওদের অমতে বিয়ে বসছি, তখন একদিন আমি ওরে ফোন দিছি, ওই তুমি একটু আসো, আমার তো পেইন আর নিতে পারতেছি। ও আমার বলতেছে যে মরে যেতে পারোস না। আমি সবচেয়ে অসহায় হই তখন, যখন মানে আমার মেয়েটা দুনিয়াতে আসবে, কারণ এই সময়টা মেয়েদের জন্য যে কতটা কষ্টকর, আর এই সময় একটা মেয়ের প্রয়োজন হয়েছে। তার স্বামী সাপোর্ট, আমার ফ্যামিলি সাপোর্ট আমি পাই নাই, আমার হাজবেন্ডের সাপোর্ট আমি পাই নাই। তখন পরবর্তীতে মেডিকেল নিয়ে গেছি, যাওয়ার পরে আমার পরিবার, আমার হাজবেন্ড সহকারে আমার আম্মু গেছে শুধু, আর কেউ যায় নাই। তখন শুধু একটা কাগজ আর কি, ওটাতে সাইন করার জন্য বেশি না, অনলি 50 টাকা দরকার। ফ্যামিলি থেকে 50 টাকা যে ওইটাও তখন আমার ওরা সাপোর্ট করে নাই। তখন মানে ওর আর আমার ফ্যামিলির মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছে সিজারের টাকা নিয়ে। এর ভিতরে আমার আম্মু আমারে বলতেছে আমার যে ওটি হইব বা অপারেশন হইব, আমি যেন অপারেশন থিয়েটার থেকে রিটার্ন না আসতে পারি, এমন একটা কথা আমার আম্মু আমারে বলছে। কিন্তু তখন আমি এতটাই নিরুপায় ছিলাম, না আমার হাজবেন্ডকে কিছু বলতে পারি, না আমার ফ্যামিলিরে, আর এদিকটা তো বাচ্চা হওয়ার পেন আছে। তারপর এইভাবে মনে করেন যে আমার মেডিকেল নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে যখন স্যালাইন দেওয়া হয়, আমার একটা রুমে রাখা হয়। রুমে রাখার পরে আমি শুধু দরজার দিকে তাকাই আছি, যে ও মানে আমার হাজবেন্ড একটা বার আসে কিনা বা বলে কিনা যে তুমি টেনশন করো না, আমি বাহিরে আছি। কিন্তু ও আসছে ঠিকই, কিন্তু আমার ওইটা বলার জন্য ও আসে নাই। আসে আমারে মানে আমার আম্মু যে কথাটা বলছে ঠিক সেম কথাটাই বলতেছে, যে নাও তোরে যেন ওটি থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়। আপনার হাজবেন্ড যে কথা বললো, আমার মা ওই কথাটাই বললো। আপনি অল্প বয়সে প্রেম করে বিয়ে করেছিলেন, তার শিক্ষা আপনি হাড়ে হাড়ে টের পান। হাড়ে না, মানে প্রতি সেকেন্ডে বুঝতে পারতেছি যে আমার ভুলের শাস্তি আমি এখন পর্যন্ত আমি এটা বয়ে যাইতেছি। এভাবে তারপর আমার বাচ্চাটা ডেলিভারি হয়। ডেলিভারি হওয়ার পরে 19 দিন পরেও আমার আয়সা নিয়ে যায় তার বাড়িতে, আমিও যাই। এই 19 দিনের মাথায় ও আমার আবার মারধর করে। এভাবে চলতে থাকে জীবন, প্রত্যেক দিনই মারধর করতো, মানে মাসের ভিতরে 25 দিনে আমাকে হাত উঠাইতো, কিন্তু আমার কিছু করার ছিল না, আমি এইভাবে মেনে নিতাম সবটা। তারপর হঠাৎ একদিন আমি বললাম যে তুমি যে আমার এইভাবে মারধর করো, যদি কোনো কিছু করি বা সুইসাইড করি তাহলে কি তোমার ভিতরে শান্তি হইব? তারপর রাত্রিবেলা আমার বলতেছে কি, মানে ও নিজেই কি করছে, আমার যে 2টা ওড়না ছিল রুমে, 2টা ওড়না দিয়া একটা ফাঁসি ধরে যেভাবে টানানো হয় ওইভাবে ও সিলিং এ টানায়া ও বলতেছে ইচ্ছে হলে তুই ঝুলে পড়। তখন আমি আমার মেয়ের দিকে তাকায়া মেয়েটারে কুলে নিয়ে চিন্তা করলাম যে আমি যদি আমার লাইফটা শেষ করে দিই মেয়েটার কি হইব। এভাবে আমি থাকি। তখন আমার বিয়ের 5 বছর হয়ে যায়। হঠাৎ একদিন ও মেয়েরে নিয়ে টিকটক করি, যেটা আমার পছন্দ না। তখন আমার ইচ্ছে হয়েছে যে আমি মেয়েরে মাদ্রাসায় পড়াবো, তুমি কেন ওরে নিয়ে টিকটক করো। ইভেন ও সংসারে মনে করেন কোনো কিছু আনে না, ও টিকটকের যে যাবতীয় জিনিসপত্র এগুলো নিয়ে টিকটকের যে সরঞ্জাম দরকার সেগুলো নিয়ে ব্যস্ত, ওগুলো কেনাকাটা করছে, সংসারের কেনাকাটা নিয়ে তার মনোযোগ নাই। তারপরে এইভাবে আমাদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে যায়। তো ওর ফ্যামিলি ওরে কিছু বলতো না, তখন আমিও আমার মতো করে ওর সাথে ব্যবহার শুরু করে দিই, যে আর সম্ভব না, অনেক কিছু সহ্য করছি, তোমার যদি ইচ্ছা না হয় 10 জন ডাক দিয়ে তুমি আমার দিয়ে দাও, এভাবে সংসার করা সম্ভব না। তখন ও অশ্লীল ভাষায় আমারে বলতেছে যে তুই যদি এক বাপের মেয়ে হয়ে থাকোস, তুই যদি তোর জন্ম যদি এক হয় তাহলে তুই আমার ডিভোর্স দিয়ে দিবি। তখন আমি ওর এবার রিপ্লাই করছি, আমার জন্ম না হয় ঠিক না, যে কারণে আমি তোর সংসারে এখনো পড়ে আছি, তোর জন্ম তো ঠিক, তোর বাবা তো একজন মসজিদের আলেম, তুই আমার ছেড়ে দে। ও কি করছে, এক কথায় 3 তালাক দিয়ে দিছে। তো একটা মেয়ের লাইফে মনে করেন এই 3টা বাক্য শোনা একটা মেয়ের লাইফে যে কতটা কষ্ট যে পাইছে ওটা সেই বলতে পারবো। তারপর আমি নিজের ভিতর থেকে শক্ত করে নেই। তখন আমার শাশুড়ি আসার পরে আমি ওনারা জড়াই ধরে বলতেছি, মা আপনার ছেলে তো এই কাজ করছে। কিন্তু আমি সারি এতটা ভালোবাসতাম যে বলার মতো। এক কথায় বলতে গেলে আমার কাছে মনে হইতো যে ওই আমার পুরোটা পৃথিবী, ওই আমার দুনিয়া। বাসা থেকে বের হয়ে যাই, আমি আমার বাসায় ফোন দিয়ে বড় ভাইয়ারে বলতেছি যে ভাইয়া বাবুনের আপু তো ভাইয়া বলতেছে
তুমি বসো, আমি আসতেছি। কিন্তু এই 5 বছরের ভিতরে যে আমার উপরে এত মানবিক কথা রয়েছে, আমার ফ্যামিলি বা আমার যে 4টা ভাই আছে, কখনো যাই নাই যে যায় দেখি বোনের কি অবস্থা বা কেমন আছে, ওরা আসে নাই। তারপর আমার ভাইয়া যায় আমার বাসায় নিয়ে আসে, আমি আমার মেয়েটারে নিয়ে বাড়িতে চলে আসি। আসার পরে 2 দিন ভালো যাই, তখন ফ্যামিলি থেকে নানান ধরনের কথাবার্তা শুনতে হয় যে আমারই সব দোষ। তারপর আমি ডিভোর্স দিয়ে দিই ওরে। আমি তখন আমার মেয়েটারে নিয়ে বাবার বাসায় থাকি, খাই, অনেক কথা শোনাইতো। মানে আমি খাবার খাইতে গেলে অনেক সময় ওরা করতো, বলতো যে ইনকাম করার জন্য। কিন্তু তখন জি আমার আপন বাবা মা ভাইয়ারা তো আমার আপন বাবা মা যখন এভাবে বলতো তখন আমার মানে অনেক হিট লাগতো ভিতরে। আমার বাবা মা তো আর করার কিছু করতে পারবো না, যেহেতু বাইরা সাপোর্ট করে না, কারণ ইনকাম তো বাইদের হাতে, বাবা মার তো ইনকাম নাই। তারপর আমি আবার কি করছি, মেরে ওর বাড়িতে পাঠাইছি যাওয়ার জন্য। গেছে ও আবার মেয়েরে রাখছে, যেহেতু আমার পক্ষে আমার মেয়েরে রাখা পসিবল হইতেছে না, কারণ ও বাচ্চা মানুষ, ও এটা আবদার করে ওটা আবদার করে। কিন্তু আমার হাতে তো 10 টাকা নাই যে আমি আমার মেয়ের একটা সাধারণ একটা চিপস কিনে দেবো। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মানে বাহিরে চলে যাব। পাসপোর্ট তৈরি করার পরে আমি অনেক চেষ্টা করতেছি বাহিরে যাওয়ার জন্য, কিন্তু আমার কোনো জায়গায় হইতেছে না আমার পাসপোর্টে। তখন আমার 22 বছর চলে রানি, 22 বছরের কোথাও ভিসা হয় না। আমি আমার ফ্যামিলি থেকে এমন কথাও শুনছি, ফ্যামিলির যে বড় ভাবি বলতেছে যে এত কষ্ট করার কি দরকার, এক নাইটের জন্য কারোর কাছে গেলেই তো 500 টাকা দিয়ে দেয়। আমি কাউরে কিছুই বলতে পারতাম না, শুধু মুখ বুঝে আমি সহ্য করতাম আর শুধু কান্না করতাম। তারপর আমি বাইরে যাওয়ার জন্য এইভাবে নানান জায়গায় পাসপোর্ট দিই, কিন্তু আমার কোথা থেকে ভিসা হয় না। এখন মনে করেন যে একটা মেয়ে বিভিন্ন জায়গায় গেলে অনেক ধরনের আমি বাজে প্রস্তাব পাইছি, যেটা আমি মিথ্যে বলবো না, গায়ে টাচ করার মানে চেষ্টা করতাম। কিন্তু আমার কথা হয়েছে যে আমি ডিভোর্স হয়েছি, তার মানে এই না যে আমার অন্য লাইনে যাইতে হবে। আমি আমার চেষ্টা দিয়ে আমি হালাল ভাবে চলার চেষ্টা করবো। আমার জেদ হয়েছে, এটা খুব শক্ত ছিলাম। মানে আমরা যখন এরকম ভাবে কেউ প্রস্তাব দিত, আমি ওই জায়গাটা পরিত্যাগ করে ফেলতাম, কারণ আমি ডিভোর্সি হয়েছি। তার মানে এই না যে আমার দেহ দিয়ে আমার কোথাও যাইতে হইব। একটা নারীর সবচাইতে অমূল্য সম্পদ হচ্ছে তার দেহ, তার ইজ্জত। আমি কেন ওইটা একদম টিস্যু পেপারের মতো একজনের হাতে দিয়ে দিব? আমি চেষ্টা করতেছি হালাল ভাবে যাওয়ার জন্য। তারপর আমি 2 বছর মনে করেন 2024 সাল পর্যন্ত এভাবে আমি যাওয়ার চেষ্টা করি, কিন্তু না, আমার পক্ষে ইম্পসিবল হয়ে যায়, আমি কোথাও যাইতে পারতেছি না। তারপর হঠাৎ একদিন একজনের সাথে আমার পরিচয় হয় ওইখান থেকে, এজেন্সি থেকে। তখন উনি আমার বলতেছে যে আপনি কি পেশায় যেতে চান? আমি বলছি যে ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আপনি আমার খাদ্যামা বিষয়ে পাঠান, যেটাকে বাসা বাড়ির কাজে বলে। তখন আমার মাইন্ডে শুধু কাজ করতেছে যে আমি আমার ফ্যামিলি থেকে বা এই দেশ থেকে আমি অনেক দূরে যাইতে চাই। তখন উনি আমার প্রশ্ন করলো যে আপনি ভালো একটা ঘরের মেয়ে, একটা শিক্ষিত মেয়ে, আপনার কেন কি কারণে আপনি যাইতে চাইতেছেন এই বিষয়, আমার কি একটু খুলে বলবেন? তখন আমি ওনারা বলতে চাই না, কারণ আমার পুরুষ মানুষের প্রতি এত বাজে ঘৃণা আর এত ভাবে বিশ্বাস উঠে গেছে বলার মতো না। পরে আমি ওনার একদিন প্রশ্ন করছি যে ভাইয়া আপনার কি সমস্যা, আমি এই বিষয়ে যাইতেছি? বলতেছে না, আমি শুধু জানতে চাই যে আপনি কেন যাইতে চাইতেছেন এরকম একটা বিষয়, আপনি তো অন্য বিষয়ে যাইতে পারেন টাকা দিয়ে। পরে আমি বলছি ভাই আমি আপনার শুধু 2টা পায়ে ধরে বলি, যেভাবে হোক আপনি আমার শুধু দেশ থেকে বের করে দেন, আমার পক্ষে 10 টাকা দেওয়া সম্ভব না। তখন উনি মানে জানার চেষ্টা করে, মানে উনার একদিন সব খুলে বলার পরে উনি বলতেছে যে না, আপনার আমি এই বিষয়ে পাঠাবো না, আপনার আমি কোম্পানির মাধ্যমে পাঠাবো। মানে তখন উনি আমার লাইফে এমন ভাবে আসছিল সাপোর্টার হিসেবে, ভরসা তৈরি করতে পেরেছিল। তারপর উনি বলতেছে যে আপনার আমি কোম্পানিতে পাঠাবো, কিন্তু আপনার মাধ্যমে আপনি যাবেন, আপনার আমি ব্যাংক লোন উঠাই দিব, আপনি ওইভাবে যাবেন। তারপর আমি কোম্পানিতে আমি একটা ইন্টারভিউ দিই, দেওয়ার পরে যেদিন আমি ইন্টারভিউ দিই এই দিন আমার হয়ে গেছে। 15 দিন পরে আমার ভিসা আসে। নর্মালি ব্যাংক লোন নিছি আমি প্রায় 1,80,000 টাকার মতো। তখন আমি সবকিছু ওকে করি, কিন্তু আমার ফ্যামিলি থেকে যে সাধারণ মনে করেন মানে 1 টাকা যে ওইটা আমার ফ্যামিলি দেয় নাই আমারে। আমি বাহিরে যাওয়ার সময় ব্যাংক লোনের সম্পূর্ণ সহযোগিতা ওই ভদ্রলোক করলো। জি, তখন শুধু 10,000 টাকার জন্য আমি আটকাই গেছি, মানে আমার টিকিট কাটবে উনি। তখন আমি আমার বড় করে ফোন দিয়ে বলতেছি যে আপা 10,000 টাকার জন্য আটকাই গেছি। তখন আমার বোন সৌদি প্রবাসী আর আমার ভাইয়া দুবাই প্রবাসী, ওরা তো কোনো টাকা দিতে পারবো না। এক কথাই ফ্যামিলির কাছ থেকে আমি 10 টাকাও পাই নাই বাহিরে যাওয়ার সময়। এভাবে আমার ফ্লাইট হয় জুলাইয়ের 7 তারিখ। জুলাই 7 তারিখে আমি প্রবাসে পাড়ি জমাই। তারপর আমার জব হয় দুবাই এয়ারপোর্টে। 6 মাস যাওয়ার পরে আমি আমার পজিশনটা চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করি টিম লিডারে যাওয়ার জন্য।
তারপর আমি আমার পজিশন চেঞ্জ করি। তখন আমি জানতে পারি যে ও আরেকটা বিয়ে করছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ইমার্জেন্সি ভাবে দেশে চলে আসবো। তারপর আমি দেশে চলে আসি। আসার পরে আমি ওর বাসা থেকে যাই আমার মেয়েটাকে নিয়ে আসছি। তা আমি আমার মতো আসি মেয়েটা নিয়ে। এখন আমি আমার ফ্যামিলিকেও টাকা দেই, কিন্তু আমি আমার ফ্যামিলি থেকে যে অনেক কিছু সহ্য করে সেটা আপনাদেরকে আমি বলছি। কিন্তু এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমি নারীদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, যাকে তাকে বিশ্বাস করবেন না। আর আমার মতো ওই অল্প বয়সে বিয়ে করে কেউ ভুল করবেন না। আপনারা নারীরা আগে নিজে প্রতিষ্ঠিত হন, স্টাডি করে নিজে প্রতিষ্ঠিত হয়ে তারপর আপনারা বিয়ের সিদ্ধান্ত নেবেন, যেন কোনো মেয়ে যেন আমার মতো এরকম পরিস্থিতির শিকার না হতে হয় আর হাজবেন্ডের অত্যাচারিতার শিকার না হতে হয়।